আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। হঠাৎ করেই বাংলাদেশ ছেড়েছেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৯ জন কর্মকর্তা, কোনো অনুমতি ছাড়াই, একেবারে নীরবে। প্রশ্ন উঠেছে, এটা কি শুধু নিরাপত্তা, নাকি এখানে লুকিয়ে আছে বড় কোনো বার্তা? বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিকদের হঠাৎ করে ফিরে যাওয়া এখন আর সাধারণ কোনো প্রশাসনিক খবর নয়। এটি ধীরে ধীরে একটি রাজনৈতিক এবং কূটনৈতিক আলোচনার কেন্দ্রে চলে এসেছে। প্রশ্ন উঠেছে, এই ফিরে যাওয়া কি নিছক ব্যক্তিগত নিরাপত্তা উদ্বেগের ফল, নাকি এর আড়ালে আছে আরও বড় কোনো কৌশলগত হিসাব? আরও স্পষ্ট করে বললে, ভারত কি বাংলাদেশকে কোনো বার্তা দিতে চাইছে, নাকি নিজেরাই কোনো ঝুঁকির আভাস পাচ্ছে? এই প্রশ্নগুলো নতুন করে সামনে আসে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ঘটনায়। বাংলাদেশ ভারত যৌথ মালিকানাধীন সাথে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রকল্প থেকে ৯ জন শীর্ষ পর্যায়ের ভারতীয় কর্মকর্তা কোনো ধরনের পূর্বানুমতি ছাড়াই বাংলাদেশ ত্যাগ করেছেন। বিষয়টি শুধু বিস্ময়কর নয়, এটি উদ্বেগজনকও। কারণ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র কোনো সাধারণ প্রকল্প নয়। এটি দুই দেশের পারস্পরিক আস্থার প্রতীক হিসেবে বহু বছর ধরে উপস্থাপিত হয়ে এসেছে নানা প্রতিকূলতা পেরিয়ে। ৫ আগস্ট ২০২৪-এর পর বাংলাদেশ থেকে প্রায় ৬,০০০ ভারতীয় বাংলাদেশ ত্যাগ করে, যাদের বেশিরভাগ ছিল শিক্ষার্থী। কোনো দেশ সাধারণত তাদের নাগরিকদের বিদেশে অবস্থানের ক্ষেত্রে হঠাৎ করে সিদ্ধান্ত নেয় না, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোতে। ভারতীয় পররাষ্ট্রনীতি বরাবরই নিরাপত্তা এবং কৌশলগত ঝুঁকির উপর দাঁড়িয়ে। কোনো দেশে যদি রাজনৈতিক অস্থিরতা, সহিংসতার আশঙ্কা কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দেয়, তাহলে দিল্লি আগেভাগেই সতর্ক হতে শুরু করে। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় সেই সতর্কতার কারণ খুঁজে পাওয়া কঠিন নয়। রাজনৈতিক উত্তাপ বাড়ছে, সামনে নির্বাচন। অতীত অভিজ্ঞতায় নির্বাচন মানেই সহিংসতা, অবরোধ, হরতাল এবং যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ার আশঙ্কা ছাড়াও যুক্ত হয়েছে ভারত বিরোধী মনোভাব। এই জায়গায় এসে ভারত পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা দেখলেই আগাম ব্যবস্থা নেয়। এই আগাম ব্যবস্থার অংশ হিসেবেই অনেক সময় কর্মী, কূটনৈতিক সহায়ক স্টাফ কিংবা সাধারণ নাগরিকদের দেশে ফেরার পরামর্শ দেওয়া হয়। এই প্রেক্ষাপটে ভারতের ভিসা সেন্টার বা আইভ্যাকগুলোর কার্যক্রম সীমিত হয়ে আসা কিংবা কোথাও পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার ঘটনাও গুরুত্বপূর্ণ। ভিসা সেন্টার কোনো উচ্চ পর্যায়ের কূটনৈতিক স্থাপনা নয়, কিন্তু ইতিহাস বলছে ঝুঁকি বাড়লে এসব জায়গার কর্মীরাই প্রথম সরিয়ে নেওয়া হয়। কারণ এতে একদিকে নিরাপত্তা ঝুঁকি কমে, অন্যদিকে এটি একটি নীরব সংকেত হিসেবেও কাজ করে। তবে এত কিছুর মধ্যেও রামপালের ঘটনা আলাদা করে প্রশ্ন তোলে, কারণ সেখানে নিরাপত্তার ঘাটতির যুক্তি অনেকের কাছেই গ্রহণযোগ্য মনে হয়নি। বিদ্যুৎ কেন্দ্র এলাকাটি সেনাবাহিনী, পুলিশ, আনসার সহ 4 স্তরের নিরাপত্তা বলয়ে ঘেরা। তাহলে এই নিরাপত্তাহীনতা এলো কোথা থেকে? এই প্রশ্নের উত্তর শুধু মাঠের বাস্তবতায় সীমাবদ্ধ নয়, বরং এর ভেতরে কূটনৈতিক হিসাবও লুকিয়ে থাকতে পারে। অনুমতি না নিয়ে দেশত্যাগ করা কূটনৈতিক শিষ্টাচারের ব্যত্যয়, বিশেষ করে যখন বিষয়টি একটি যৌথ প্রকল্পের শীর্ষ কর্মকর্তাদের, এটি স্বাভাবিকভাবেই বাংলাদেশকে ভাবতে বাধ্য করে। সিদ্ধান্তটি একতরফাভাবে নেওয়া হয়েছে, পারস্পরিক কোনো সমন্বয় ছাড়াই। তাই এই জায়গাটিতেই বিষয়টি কেবল নিরাপত্তা ইস্যু না থেকে কূটনৈতিক সম্পর্কের প্রশ্নে রূপ নিয়েছে। এখানে আরেকটি বাস্তবতা বিবেচনায় নেওয়া দরকার। দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক অস্থিরতার সময় ভারত বরাবরই লো প্রোফাইল কৌশল অনুসরণ করে। তারা প্রকাশ্যে বড় কোনো ঘোষণা দেয় না, কিন্তু ভেতরে ভেতরে নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে। এটি অনেক সময় এতটাই নীরবে হয় যে ঘটনার পরেই বিষয়টি আলোচনায় আসে। আন্তর্জাতিক পরিসরে তাকালে এই আচরণ আরও পরিষ্কার হয়। যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় দেশগুলো সাধারণত ট্রাভেল অ্যাডভাইজারি জারি করে, নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়, কিন্তু সবাইকে ফিরিয়ে নেওয়া হয় না। তাহলে কি ঘটনাগুলো বড় কোনো সংঘাতের পূর্বাভাস? আপাত দৃষ্টিতে না। বাংলাদেশে এখনো এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যাকে নিশ্চিত সংকট বলা যায়।
রামপালের মতো যৌথ প্রকল্পে ঘটে যাওয়া ঘটনা যদি সময় মতো ব্যাখ্যা এবং সমন্বয়ের মাধ্যমে সমাধান না করা হয়, তাহলে তা ভবিষ্যতে বড় আকার নিতে পারে। কারণ আস্থা ভাঙা সহজ, কিন্তু ফিরিয়ে আনা কঠিন। নিরাপত্তা ইস্যু একদিনের, কিন্তু কূটনৈতিক ক্ষত দীর্ঘস্থায়ী হয়। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিকদের ফিরে যাওয়া কোনো একক ঘটনার ফল নয়। এটি নিরাপত্তা, রাজনৈতিক বাস্তবতা এবং কৌশলগত হিসাব, এই তিনটির সম্মিলিত প্রতিফলন। তবে এই ঘটনাগুলো যদি অবহেলা করা হয়, স্বচ্ছভাবে মোকাবেলা না করা হয়, তাহলে তা শুধু আজকের প্রশ্নেই সীমাবদ্ধ থাকবে না। প্রশ্ন একটা থেকেই যায়, এটা কি শুধু সতর্কতা, নাকি ভবিষ্যতের জন্য পাঠানো কোনো নীরব সংকেত? আর আমরা কি সেই সংকেতটা ঠিকমতো বুঝতে পারছি? যুদ্ধের গন্ধে ম করছে সারা বিশ্ব। ভেনেজুয়েলা থেকে গ্রিনল্যান্ড, ইরান থেকে পুরো ইউরোপ, এশিয়া, আফ্রিকা বা মহাসাগরের বুক, খুইয়ের মতো যেন ফুটছে সব। এমন সব ঘটনা ঘটছে চারপাশে, গত 2 বিশ্বযুদ্ধের আগেও এমন ভয়ঙ্কর সব ঘটনা ঘটেনি। অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর সব লক্ষণ প্রকাশ পেয়ে গেছে এরই মধ্যে। বিশ্ব যেন বসে আছে চরম এক সর্বনাশের অপেক্ষায়। জাতিসংঘ আজ একটা অকেজো প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। যে আইন দিয়ে বিশ্বকে শান্ত রাখার কথা ছিল, পরাশক্তিগুলো আজ সেই আইনের কপালে লাথি মেরে নিজেদের খেয়াল খুশি মতো চলছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন আর কূটনৈতিক আলোচনার টেবিল নয়, যুদ্ধের ময়দানই হয়ে উঠছে চূড়ান্ত ফয়সালার জায়গা। পৃথিবী এখন আর কোনো নিয়ম বা শৃঙ্খলার তোয়াক্কা তো করছেই না, বরং এক উন্মত্ত কসাইখানায় পরিণত হয়েছে, যেখানে কেবল ধারালো ছুরির দাপটই শেষ কথা। রাশিয়ার একটা বাণিজ্যিক জাহাজ মাঝ সমুদ্র থেকে তুলে নিয়ে তার ক্রুদের বিচার করার যে ধৃষ্টতা আমেরিকা দেখিয়েছে, তা গত 1 শতাব্দীতে কেউ দেখেনি। এটা স্রেফ আইন লঙ্ঘন নয়, এটা হলো আন্তর্জাতিক সার্বভৌমত্বকে প্রকাশ্যে চড় মারা। সমুদ্রের মুক্ত চলাচলের যে আন্তর্জাতিক নিয়ম ছিল, তাকে এক নিমিষেই ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। এর ফলাফল যে কতটা ভয়াবহ হতে পারে, তা আমরা কল্পনাও করতে পারছি না। এর ঠিক কয়েকদিন আগেই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যেভাবে ফিল্মি স্টাইলে তুলে নিয়ে যাওয়া হলো, তাতে পরিষ্কার হয়ে গেছে এখন আর কোনো দেশের সীমানা বা রাষ্ট্রপ্রধান নিরাপদ নন। কোন সার্বভৌম দেশের নির্বাচিত প্রধানকে এভাবে অন্য দেশে নিয়ে গিয়ে বিচারের মুখোমুখি করা আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়। এর মানে দাঁড়ালো, এখন থেকে পৃথিবীর কোনো সীমানা প্রাচীরই আর অলঙ্ঘনীয় নয়। এদিকে ইরানের আকাশে যুদ্ধের কালো মেঘ এখন আর শুধু গুঞ্জন নয়, এক ধ্রুব বাস্তব। ইরান ইসরায়েল সীমান্তের উত্তেজনা এখন বিস্ফোরণের অপেক্ষায়। অস্ট্রেলিয়া আর রাশিয়া তাদের নাগরিকদের দেশ দুটি থেকে দ্রুত সরিয়ে নিচ্ছে। মানে হলো, গোয়েন্দা রিপোর্ট বলছে যে কোনো মুহূর্তে বড় ধরনের হামলা শুরু হয়ে যেতে পারে। আমেরিকা আর ইসরায়েল যৌথভাবে ইরানের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় আক্রমণ চালানোর জন্য সব গুছিয়ে ফেলেছে। ইরানের তেল খনি থেকে শুরু করে ড্রোন তৈরির কারখানা সবই এখন টার্গেটের মধ্যে। ইরানও চুপ করে বসে নেই। তারা পাল্টা আঘাতের যে হুমকি দিয়েছে, তাতে মধ্যপ্রাচ্যের পুরো মানচিত্র বদলে যেতে পারে। এই যে এক একটা দেশ এক একটা দেশের উপরে ঝাঁপিয়ে পড়ছে, এটা কেবল আঞ্চলিক কোনো ঝগড়া নয়, এটা হলো একটা গ্লোবাল চেইন রিয়াকশন, যা আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের খাদের কিনারায় নিয়ে গেছে। একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার, এই বিপদের দিনে আসলে কোনো রাষ্ট্র কারো আপন নয়। আমরা যাদের বন্ধু ভাবি, তারা আসলে সাময়িক স্বার্থের ভাগিদার। পাকিস্তান খুব বন্ধু হয়ে পাশে দাঁড়াচ্ছে না, দেখবেন বিপদ দেখলে দৌড় দিবে। ভারত যদি কখনো বাংলাদেশে হামলা করে বসে,
ভাবছেন পাকিস্তান পাশে দাঁড়াবে? সে চিন্তা ভুলে যান। আন্তর্জাতিক সম্পর্কে আবেগ বা নিঃস্বার্থ ভালোবাসার কোনো জায়গা নেই। ভেনেজুয়েলার মাদুরোর জানের বন্ধু ছিল চীন আর রাশিয়া, কিন্তু যখন মার্কিন কমান্ডোরা তাকে তুলে নিয়ে গেল, তখন সেই বন্ধুরা কেবল দূর থেকে বিবৃতি দিয়েই খালাস। তারা এগিয়ে আসেনি তাদের বন্ধুকে বাঁচাতে, কারণ দিন শেষে পরাশক্তিগুলো তাদের নিজেদের ভূরাজনৈতিক লাভ ক্ষতির হিসেব কষে। ইউক্রেনকেও পশ্চিমা বিশ্ব সব দেব, শেষ পর্যন্ত পাশে থাকব বলে রাশিয়ার সঙ্গে যুদ্ধের আগুনে ঠেলে দিয়েছিল। আজ ইউক্রেন একটা পরিত্যক্ত শ্মশান, সেখানে কেবল হাহাকার আর ধ্বংসস্তূপ। আমেরিকা এখন তাদের জন্য বরাদ্দ কমাতে শুরু করেছে, কারণ তাদের নতুন টার্গেট এখন অন্য কোথাও। এই যে দুধ দেখিয়ে ঘোল খাওয়ানোর রাজনীতি, এটা এখন সারা বিশ্বে চলছে। আজ আমেরিকা গ্রিনল্যান্ড দখলের নীল নকশা করছে, যা ইউরোপের শান্তিতে বড় এক ধাক্কা। আবার ভারতের মতো দীর্ঘদিনের পার্টনারের উপর 500% শুল্ক বসানোর হুমকি দিচ্ছে। এর মানে হলো স্বার্থের প্রয়োজনে তারা নিজেদের ঘরের বন্ধুকেও পর করতে এক সেকেন্ডও দ্বিধা করবে না। বিশ্ব রাজনীতির এই নতুন মোড় অত্যন্ত বিপজ্জনক। ভারত যখন রাশিয়ার থেকে তেল কেনার মতো স্বাধীন সিদ্ধান্ত নিতে চায়, তখনই তাদের উপরে খড়গ নেমে আসে। অর্থাৎ পরাশক্তিগুলোর কথা না শুনলে এখন আর শুধু অবরোধ নয়, সরাসরি অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চলছে। এই জোরজার মুল্লুকতার নীতি যখন ডমিনেট করে, তখন ছোট এবং মাঝারি দেশগুলোর অবস্থা হয় তাসের ঘরের মতো। তো এই যখন পরিস্থিতি, বাংলাদেশের খবর কি? প্রশ্ন হলো, এই যে শকুনের থাবা চারিদিকে বিস্তৃত হচ্ছে, আমরা কি তার বাইরে? বাংলাদেশ কি বিদেশি কোনো অপশক্তির থাবা থেকে নিরাপদ? আমাদের কৌশলগত অবস্থান, আমাদের বঙ্গোপসাগর আর আমাদের ক্রমবর্ধমান অর্থনীতি আজ অনেকেরই ঈর্ষার কারণ। 18 কোটি মানুষের এই দেশটাকে যদি আজ আমরা সিনা টান দিয়ে চলার মতো যোগ্য না করি, তবে ইতিহাসের রাস্তা কুঁড়ে হারিয়ে যেতে সময় লাগবে না আমাদের। আমরা কি কোনো বড় শক্তির খেলার গুটি হতে চাই, নাকি নিজেদের ভাগ্য নিজেরা লিখতে চাই? প্রশ্ন সেখানে। বিচারহীনতার এই পৃথিবীতে বিচার চেয়ে সময় নষ্ট করা বোকামি। এখানে টিকে থাকতে হলে শক্তির বিকল্প নেই। ওসমান হাদি একটা কথা বলে গিয়েছিলেন, যা আজ আমাদের জন্য ধ্রুব সত্য বলে মনে হয়। প্রয়োজনে ঘাস খেয়ে হলেও অস্ত্র বানাও বাংলাদেশ। 2 বেলা পেট ভরে পোলাও মাংস খেয়েও যদি আপনার মাথার উপরে ছাদ না থাকে, বা আপনি যদি নিরাপদ না থাকেন, তবে সেই খাবারের কোনো মূল্য নেই। যুদ্ধের এই যুগে প্রস্তুতির অভাব মানেই হলো নিশ্চিত দাসত্ব। সামরিক শক্তি বাড়ানো মানে শুধু ট্যাঙ্ক আর মিসাইল কেনা নয়, এটা হলো আপনার সক্ষমতার ঘোষণা। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা এমন হতে হবে যেন কোনো শত্রু আমাদের সীমান্তে আসার আগে 1000 বার ভাবে, 1000 বার কাঁপে। সিনা টান দিয়ে চলাটা বিলাসিতা নয়, এটা আমাদের বেঁচে থাকার অধিকার। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এন্টি মিসাইল সিস্টেম আজ আমাদের জন্য অত্যাবশ্যক। আমাদের প্রতিরক্ষা বাজেট নিয়ে যারা নাক সিটকায়, তারা আসলে জানে না যে দুর্বল থাকাই হলো শকুনকে দাওয়াত দেওয়া। 18 কোটি মানুষকে নিরাপত্তাহীনতায় রেখে শুধু মেগা প্রজেক্ট বা পলিটিক্স নিয়ে পড়ে থাকাটা হবে ইতিহাসের সবচেয়ে বড় ও আত্মঘাতী বোকামি। সবচেয়ে ভয়ের বিষয় হলো আমাদের অভ্যন্তরীণ বিভেদ। আমরা যখন নিজেরা কামড়াকামড়ি করি, তুচ্ছ রাজনীতি আর চেতনাবাজি নিয়ে মারামারি করি, তখন বাইরের শকুনেরা হাততালি দিয়ে হাসে। বিভক্তি হলো বিদেশি শক্তির প্রবেশের প্রধান দরজা। বিদেশি দালাল চক্র যারা দেশের ভেতরে বসে অন্যের এজেন্ডা বাস্তবায়ন করে, তাদের এখনই চিহ্নিত করে ঝেঁটিয়ে বিদায় করা উচিত। যুদ্ধের ময়দানে কোনো সস্তা আবেগ বা পাতানো বন্ধুত্ব আপনাকে রক্ষা করবে না। যখন মিসাইল আসবে, তখন আপনার রাজনৈতিক পরিচয় সেটি চিনবে না। রক্ষা করবে কেবল আপনার হাতের আধুনিক টেকনোলজি আর আপনার ইস্পাত কঠিন জাতীয় ঐক্য। তরুণ সমাজকে
আধুনিক সামরিক প্রশিক্ষণের আওতায় এনে একটা বিশাল রিজার্ভ ফোর্স গড়ে তোলার কথা বলেন কেউ কেউ। অনেকে বলেন এটা সময়ের দাবি। দেশের প্রতিটি নাগরিককে এমনভাবে তৈরি করতে হবে যেন তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় দ্বিতীয় বাহিনী হিসেবে কাজ করতে পারে। মনে রাখবেন, অন্যের থেকে অস্ত্র কিনে আপনি বড়জোর একটা লড়াই লড়তে পারবেন, কিন্তু দীর্ঘমেয়াদী যুদ্ধ জিততে হলে নিজেদের প্রযুক্তি নিজেদেরই উদ্ভাবন করতে হবে। কোটি কোটি টাকা খরচ করে বিদেশের উপর নির্ভরশীল হওয়া মানে হলো এক ধরনের পঙ্গুত্ব। আমাদের মেধা আছে, আমাদের লোকবল আছে, আমাদের সক্ষমতা আছে। সেই মেধাকে কাজে লাগিয়ে দেশীয় ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে। শক্তিশালী দেশ হতে হলে নিজস্ব হার্ডওয়্যার আর সফটওয়্যারের কোনো বিকল্প নেই। অন্যথায় আমাদের অর্থ কেবল বাইরের দেশের পকেট ভারী করবে, কিন্তু আসল বিপদের সময়ে তারা চাবি বন্ধ করে দেবে। পরিশেষে আমরা কারো 1 ইঞ্চি জমিও চাই না, কারো উপর দাদাগিরিও করতে চাই না, কিন্তু আমাদের 1 ইঞ্চি মাটিও যেন কোনো বিদেশি শকুনের লালসার শিকার না হয়, সেই সক্ষমতা অর্জন করতেই হবে। বিশ্ব রাজনীতির এই ভয়াবহ ঘূর্ণিবর্তে টিকে থাকতে হলে আমাদের দরকার ভারসাম্যপূর্ণ কূটনীতি এবং শক্তিশালী সামরিক ভিত্তি। পৃথিবীটা খুব দ্রুতই ব্লকে ব্লকে ভাগ হয়ে যাচ্ছে। এই ভাগাভাগির খেলায় আমরা যেন নিছক শিকার না হয়ে নিজেদের অবস্থান শক্ত করতে পারি, সেই প্রস্তুতি এখন নিতে হবে। নিজেরা শক্তিশালী না হলে বিশ্ব রাজনীতির কোনো টেবিলে আমাদের কথা কেউ শুনবে না। বাংলাদেশ যদি আজ সিনা টান দিয়ে দাঁড়াতে না পারে, তবে আগামীর পৃথিবী আমাদের কোনো ক্ষমা করবে না। সময় ফুরিয়ে আসছে, ঘড়ির কাঁটা দ্রুত ঘুরছে। এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার, এখনই সময় নিজেদের দুর্গ গড়ে তোলার।